আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে তিস্তা প্রকল্পের খবর। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত বেইজিং, সংবাদ সম্মেলনে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত বেইজিং, এখন শুধু বাংলাদেশ সরকারের জবাবের অপেক্ষা। চীন মনে করে যত দ্রুত সম্ভব তিস্তা পারের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই প্রকল্প বাস্তবায়ন করা উচিত। মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত তিস্তা প্রকল্প ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা, সামরিক সহযোগিতা, বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচন সহ রাজনৈতিক ও কৌশলগত বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও এ ইস্যুতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা ইস্যুতে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। বেইজিং মনে করে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশ সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য চীন প্রস্তুত আছে। বাংলাদেশ সরকার চাইলে নিজেরাও এই প্রকল্প বাস্তবায়ন করতে পারে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর ৩ গভর্নর এখনো অধরা। পতিত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে সীমাহীন লুটপাট হয়েছে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর ছিলেন সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতের সংস্কার করা। যদিও এ খাত ধ্বংসকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। তাদের ধরার ব্যাপারে বর্তমান সরকারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম গ্রেফতারের পর জনমনে প্রশ্ন উঠেছে, ব্যাংক খাত ধ্বংসের কারিগররা গ্রেফতার হবেন কবে? শেখ হাসিনার পতনের পর দেশ থেকে চলে যান আতিউর রহমান। রিজার্ভ চুরির ঘটনায় তার পাসপোর্ট ব্লক করেছে সরকার। ফজলে কবির দেশেই রয়েছেন, তবে শেখ হাসিনার পতনের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। আর 5 আগস্টের পর আত্মগোপনে চলে যান আব্দুর রৌফ তালুকদার। তিনি দেশে নাকি বিদেশে আছেন তা জানা যায়নি। শহীদ মিনারে 24 ফেব্রুয়ারি ছাত্রদের দল ঘোষণা। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা আগামী 24 ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন। নতুন দলের নেতৃত্ব নিয়ে মতবিরোধ থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে দল ঘোষণার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, নতুন দল ঘোষণার সম্ভাব্য স্থান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে অনেকের মত, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য এক দফা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। তাই শহীদ মিনার থেকেই তরুণদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হোক। দল ঘোষণার আয়োজনের জন্য ইতোমধ্যে একাধিক কমিটি গঠিত হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটি থেকে 70 জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 30 জনকে নিয়ে এ বিষয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। তাছাড়া নতুন দল ঘোষণার সময় সারা দেশ থেকে সাংগঠনিক সব নেতাকর্মীকে জড়ো করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা যায়। দল ঘোষণার জন্য প্রাথমিকভাবে আগামী 24 ফেব্রুয়ারি তারিখ চূড়ান্ত হয়েছে। ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শেষ হলো 3 দিনের ডিসি সম্মেলন। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা উন্নয়নে কঠোর বার্তা। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল, বেকার যুবকদের প্রশিক্ষণ, প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধনের আওতায় আনারও নির্দেশনা দেওয়া হয় তাদের। জেলা প্রশাসক সম্মেলনের কার্য অধিবেশনে মঙ্গলবার এসব নির্দেশনা দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী এ সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল।
কার্য অধিবেশনে অংশগ্রহণ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটিকে সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। সব লেভেল থেকে দুর্নীতি কমাতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কুয়েটে ছাত্রদল বৈষম্য বিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশত, 10 জন হাসপাতালে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সঙ্গে ছাত্রদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর 1টা থেকে শুরু হয়ে এ সংঘর্ষ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। অতীতে এই ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগের গুন্ডামি, নোংরামি ও সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনে একজন শিক্ষক পর্যন্ত প্রাণ হারান। বিপ্লব উত্তর বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এখানে আর ছাত্র রাজনীতি ফিরবে না, কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার কুয়েটে সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করে ছাত্রদল। এ পরিস্থিতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী সহ ভিসির কার্যালয়ে যাওয়ার পথে ছাত্রদল কর্মীদের সঙ্গে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আন্তর্জাতিক খবর, ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আমেরিকার দখলে ভূখণ্ডটি নিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ। গত সোমবার এক বিবৃতিতে এ অঙ্গীকারের কথা জানান তিনি। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় আরব রাষ্ট্রগুলোর বিরোধিতার মধ্যেই আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সৌদি আরব সফরের মধ্যেই নেতানিয়াহুর পক্ষ থেকে এ বিবৃতি এলো। বিবৃতিতে নেতানিয়াহুর গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ যাতে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারো কাছেই না যায় তার জন্য কাজ করার অঙ্গীকার করেন। এদিকে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসে এক বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনা সমর্থন করে জানান, ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় দেশ ত্যাগ প্রক্রিয়া পরিচালনায় বিশেষ একটি দপ্তর গঠন করা হবে। সবশেষে খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে মাঠের যুদ্ধ শুরু। 29 বছর পর এবার আইসিসির প্রথম কোনো টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। চ্যাম্পিয়ন্স লিগের যুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। বুধবার বাংলাদেশ সময় বেলা 3টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। 2023 সালের বিশ্বকাপের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট 12টি করে ওয়ানডে ম্যাচ খেলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুদলই 8টি করে ম্যাচ জিতেছে। দুদলের হারের রেকর্ডও সমান, 4টি করে। বিশ্বকাপের পর দুটি দল বেশ ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে। সেরা ছন্দে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে নেমেছে নিউজিল্যান্ড। অন্যদিকে ঘরের মাঠ, চেনা কন্ডিশন, পরিচিত দর্শক সবকিছু মিলে এবারও টুর্নামেন্টে শিরোপা জয়ের রেসে ফেভারিট পাকিস্তান। বিশ্বকাপের পর টানা 3টি ওয়ানডে সিরিজ জিতে যে আত্মবিশ্বাসের পুঁজি পেয়েছে পাকিস্তানিরা, সেটি কাজে লাগিয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে চাইছে তারা। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।